এমনিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডব্লিউবিটিসি ডব্লিউবিএসটিসির বাস সরাসরি চললেও উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা ছিল না, কিন্তু সেই অপেক্ষার অবসান হয়েছে। চালু হয়েছে পাহাড় থেকে সাগর 9600 এসি ভলভো বাস পরিষেবা, যেটা আক্ষরিক অর্থে একটা ব্যতিক্রমী ব্যাপার। সুদূর আলিপুরদুয়ার থেকে দীঘা পর্যন্ত এই ব্যতিক্রমী বাস যাত্রার অংশ হতে চলেছি, যেটা আমার কাছে একটা বিরল যাত্রা। অন্যদিকে অনুষ্ঠিত হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম উল্টো রথ, যা আমার কাছে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। তাই চলুন শুরু করি আমার সরল সাধারণ ব্লগ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে 5ই জুলাই 2025, আর ঘড়িতে সময় 4:10। এই মুহূর্তে আমি আছি আমার রেল শহর সিঙ্গুরে। আজকে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম উল্টো রথ, আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর আজকের যাত্রাটা একটু চ্যালেঞ্জিং, কারণ আজকে আমি বেরিয়ে আজকে আমি ফিরবো। চলে এসেছি হাওড়া স্টেশন। এবার আমি যাব এসপ্ল্যানেড। অবশেষে পৌঁছে গেছি ধর্মতলা। এবার যাব L20 বাস স্ট্যান্ড। হাওড়া থেকে এই যে ধর্মতলার L20 বাস স্ট্যান্ডে এলাম। এর জন্য আমার সিএসটির এই যে বাস ভাড়া পড়লো 10 টাকা। এবার প্রশ্ন হচ্ছে, হাওড়া থেকে এত জনপ্রিয় ট্রেন থাকতে আমি কেন বাসের ওপর ভরসা করছি? অ্যাকচুয়ালি এখন সাউথ ইস্টার্ন রেলের যা অবস্থা, তাতে ভরসা করা মুশকিল। তার ওপরে আপনার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘাতে পর্যটকের ঢল নেমেছে। আর যে সমস্ত জনপ্রিয় ট্রেন যেমন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস, আপনার তাম্রলিপ্ত এক্সপ্রেস, এগুলো এমনিতেই আপনার 3 থেকে 4 ঘন্টা দেরি করছে। তো তাতে আপনার ট্রেনের ওপর ভরসা করাটা একটু মুশকিল, আর একদিনে গিয়ে ফিরে আসার চ্যালেঞ্জটা কিন্তু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি ভরসা করছি বাসের ওপর। চারিদিকে বাসের আনাগোনা, আর আমার বাস হচ্ছে এনবিএসটিসির কোচবিহার দীঘা বাস। এটা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আসে এবং ছাড়ার সময় হচ্ছে সকাল 6:30। এখন সকাল 6টা, চলে এসেছি এনবিএসটিসির এসপ্ল্যানেড L20 বাস স্ট্যান্ডে। আর হাতে এখন একটু সময় রয়েছে, তো দেখে নিন আপনারা কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন। অনলাইন বুকিংয়ের জন্য প্রথমেই ওয়েব ব্রাউজার ওপেন করুন। সার্চে টাইপ করুন NBSTC। অনলাইন বুকিংয়ে ক্লিক করুন। দেখাচ্ছে কামিং সুন, তার মানে এখানে হবে না। এবার ব্রাউজারে টাইপ করুন রেড বাস। এখানে ক্লিক করুন। এখানে প্রথমেই সাইন আপ করুন। আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তাই লগ ইন করে নিয়েছি। এবার ফর্মে এসপ্ল্যানেড আর 2তে দীঘা ডেট সিলেক্ট করে সার্চে সার্চ বাস করুন। অ্যাভেলেবেল বাস দেখাচ্ছে ডব্লিউবিটিসি বাসেস, এসবিএসটিসি বাসেস। আমি ক্লিক করব এনবিএসটিসি বাসেস। এখানে এই 6:30 বাসে ভিউ সিট করব। সিট যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো গ্রিন দেখাচ্ছে। পছন্দ মতো সিট সিলেক্ট করে নেব। একের অধিক হলে যতগুলো দরকার ততগুলোতে ক্লিক করে সিলেক্ট করে নিন। এবার সিলেক্ট বোর্ডিং অ্যান্ড ড্রপিং পয়েন্টে ক্লিক করব। সব ঠিক থাকলে ফিল প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করব। এখানে প্যাসেঞ্জার নাম, জেন্ডার, বয়েস ফিল করে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করব। পেমেন্ট প্রসেস 8 মিনিটের মধ্যে শেষ করব। টিকিট ডিটেলস ইমেল ও হোয়াটসঅ্যাপে চলে আসবে। ব্যাস, হয়ে গেছে। আর কন্ডাক্টরের ডিটেলস জার্নি করার আগে হোয়াটসঅ্যাপে চলে আসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। তো আপনারা যারা এনবিএসটিসির বাস ধরবেন তারা এই আপনার ডিপোতে আসবেন, কারণ আমি ভুল করে চলে গিয়েছিলাম এসবিএসটিসি কাউন্টারে, যেটা এই পিছনে রয়েছে, জাস্ট একটু পিছনে। তো আপনারা কিন্তু ওই ভুলটা করবেন না। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর এটা সম্পূর্ণ সেপারেট। এটা একটা পুরো বাস ডিপো এবং এসবিএসটিসির বাস ডিপোটা পিছন দিকে রয়েছে।
যারা প্রথমবার আসছেন এখানে L20 বাস স্ট্যান্ড NBSTC, তাদের জন্য আমি বলে দিচ্ছি লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে পিয়ারলেস হোটেল, এবং তার পাশে এই যে আমাদের আইকনিক যে বিল্ডিং রয়েছে ওপরে ঘড়ি, এবং তার এদিকে দেখুন এদিকে মেট্রো স্টেশন এসপ্ল্যানেড, এবং তার পাশে এই যে দেখুন গেটটা, এটাই হচ্ছে NBSTCর প্রবেশদ্বার বাস স্ট্যান্ডের। আর এটা হচ্ছে NBSTর এটা অফলাইন টিকিট কাউন্টার। যদি আপনারা অনলাইনে অতটা হ্যাবিচুয়েটেড না হয়ে থাকেন তাহলে আপনারা এখানে অফলাইনে টিকিট কাটতে পারেন। এটা হচ্ছে অফলাইন টিকিট কাউন্টারের ভিতরটা। দুটো NBSTCর বাস পরিষেবা চালু আছে। একটা হচ্ছে রায়গঞ্জ থেকে দীঘা ভায়া এসপ্ল্যানেড, আর একটা হচ্ছে আপনার কোচবিহার থেকে দীঘা ভায়া এসপ্ল্যানেড। আর পিছনে এই যে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রায়গঞ্জ থেকে দীঘা ভায়া এসপ্ল্যানেড। তো এই যে আসছে আমাদের আইকনিক ভলভো 9600 2x2। প্রথমেই যেটা সবথেকে বেশি নজর কাড়ে তা হলো এর আকর্ষণীয় এবং ভবিষ্যৎমুখী ডিজাইন। দেখুন এর স্বতন্ত্র ভি আকৃতির হেডল্যাম্প, যা এটিকে রাজকীয় চেহারা দিয়েছে। এই ডিজাইন শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, অ্যারোডাইনামিক্যালিও অনেক উন্নত, যা বাতাসের বাধা কমিয়ে বাসের সাস্টেনেবিলিটি বাড়ায় এবং জ্বালানি সাশ্রয়েও সাহায্য করে। এর বিশাল প্যানোরামিক উইন্ডোগুলো দেখুন, যা যাত্রীদের বাইরের দৃশ্য দেখার অসাধারণ অভিজ্ঞতা দেয়। বড় লাগেজ রাখার জন্য বাসের বাইরে রয়েছে 11.1 কিউবিক মিটারের বিশাল লাগেজ স্পেস। প্লেনে সফরের সময় ট্যাগ লাগানো থাকে আমাদের ব্যাগেজে, সেই রকম এই বাসেও কিন্তু ট্যাগ লাগানোর ব্যবস্থা আছে, যাতে আপনার ব্যাগেজ মিসপ্লেস হওয়ার সম্ভাবনা একদমই নেই। এই যে পিছনে বাসটি দেখছেন, এটি শুধু একটি বাস নয়, এমন একটি যানবাহন যা আরাম, সুরক্ষা এবং নিরাপত্তার একটি অসাধারণ নিদর্শন। সকলে আস্তে আস্তে বোর্ডিং করছে, চলুন বাসে প্রবেশ করা যাক। ভেতরে পা রাখার সাথে সাথেই আপনি এর প্রিমিয়াম অনুভূতি পাবেন। উন্নত মানের উপকরণ, রুচিশীল ফিনিশিং এবং মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। সকাল 6:45 এসপ্ল্যানেড থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সকালে শহর কলকাতা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা উঠতে চলেছি কলকাতার অন্যতম গর্ব দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর ওপর। সকাল 8টা, এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাটে, আর বাস দাঁড়িয়েছে কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে বাসের 15 মিনিটের হল্ট আছে। এমনিতে দীঘা রুটে আপনার অনেক প্রাইভেট বাস চলে, তো প্রাইভেট বাসের সঙ্গে এই বাসটার তফাৎটা কোথায়? প্রাইভেট বাসের ভাড়া হচ্ছে আপনার ডাইনামিক, আর এর ভাড়া হচ্ছে স্ট্যাটিক। আর এর যে কোনো আপনার সার্কামস্ট্যান্সেসই আর যত ডিমান্ডই থাকুক না কেন, এর ভাড়া হচ্ছে অনলাইনে 424 টাকা, আর অফলাইন কাউন্টার থেকে 400 টাকা। এর বাইরে এটা উঠবে না। কিন্তু আপনার প্রাইভেটে কি হবে, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ওর ভাড়াটা কিন্তু ডাইনামিকভাবে বাড়বে। ভলভো বাসের পিছনে এই পোর্শনে হচ্ছে ইঞ্জিন থাকে, আর ওখানে এসে দাঁড়িয়েছে বারাসাত টু দীঘা। এটা হচ্ছে NBSTCর, আর ওটা হচ্ছে WBTC। আচ্ছা, এই জার্নিতে আমার সিট হচ্ছে 6A, আর এটা হচ্ছে 5 উইন্ডো। আর এই সিটের একটু ফিচার্সগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ঢুকলেই আপনারা মোটামুটি এখানে রয়েছে আপনার ডিজিটাল ডিসপ্লে, এখানে আপনার টাইমটা আর আপনার টেম্পারেচারটা শো করছে। এছাড়া এখানে রয়েছে আপনার এই যে এই ধরনের এসি ভেন্ট, এছাড়া রয়েছে লাইটের সুইচ, এখানে স্টপ রিকোয়েস্ট দেওয়া যাবে, আর এখানে হচ্ছে স্পিকার সিস্টেম। এছাড়া রয়েছে এখানে আপনার প্যানিক বটম রয়েছে। এছাড়া এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে ভলভোর নিজস্ব আপনার ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম। মানে এখানে লিকুইড পোর করা আছে, এবং প্রয়োজন বিশেষে সময় এটা কিন্তু আপনার মিক্সড হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আগুনটাকে রুখে দেবে। এছাড়া যদি সিটের এখানটা দেখাই, তাহলে এখানে যথেষ্ট লেগ রুম আছে,
আর সিটের পিছনে রয়েছে আপনার এখানে বটম হোল্ডার, এখানে ম্যাগজিন হোল্ডার, এছাড়া এদিকটাতে রয়েছে হ্যান্ড রেস্ট, এছাড়া এখানে সিট রিক্লাইনার এখানে রয়েছে, এটা এখানে প্রেস করলে এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে। এই যে সকেট চার্জিং কাজ করেনি, কিন্তু ইউএসবি ও পিটি চার্জিং ঠিকঠাক কাজ করছিল। এছাড়া এখানে রয়েছে আপনার পর্দা, এগুলো এই বড় বড় এই যে দরজাগুলো রয়েছে এখানে, এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট দরজা এখানে। এছাড়া রয়েছে টপেও রয়েছে এমার্জেন্সি এক্সিট। সবথেকে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে এই যে মাথার কাছে এই যে ব্যাগ রাখার জায়গাটা, এই জায়গাটা আপনার কিন্তু যথেষ্ট ন্যারো, সেই জন্য আমার ব্যাগটা আমাকে কোলে নিয়ে ক্যারি করতে হচ্ছে। নিচের এখানে এটা রয়েছে ফুট রেস্ট, এখানে রয়েছে কার্টেন, প্রয়োজনে এটাকে ইউজ করা যাবে। আর একদম নিচে এখানে রয়েছে আপনার ড্রাইভার সাহেবের সিট, যথেষ্ট আরামদায়ক। এটা এখানে রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম। সেফটি আর সিকিউরিটির দিক থেকে ভলভো কিন্তু কোনো রকম আপোষ করে না। দেখুন এখানে কিন্তু আপনার সিসিটিভি ক্যামেরা রয়েছে, এছাড়া আপনাদের দেখালাম ফায়ার এক্সটিংগুইশার, এখানে একটা আপনার রয়েছে সিসিটিভি এখানে রয়েছে, এছাড়া এখানে রয়েছে আপনার স্মোক ডিটেক্টর, এমার্জেন্সি এক্সিট টপে এখানে একটা রয়েছে, আর শেষের দিকে আর একটা রয়েছে। এছাড়া আপনার এনবিএসটিসি প্রোভাইড করেছে এই রকমের কম্বল। অ্যাকচুয়ালি বাস ছাড়ার সময় এবং বাসের মধ্যে কিছু স্পিচ দেওয়া ছিল, কিছু কনভারসেশন করার ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস চলার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছিল গান। তো গান হচ্ছে ব্লগিংয়ের একদম কপিরাইটের জন্য আদর্শ জিনিস, সেই জন্য আমি ওটা সমস্তটাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এবার আসছি এই 400 টাকার জার্নিতে কী কী প্রোভাইড করা হয়, কী কী আছে এই টিকিটের মধ্যে ইনক্লুডেড। এই টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে শুধুমাত্র এই জলের বোতল, একটা কিনলে জলের বোতল শুধুমাত্র প্রোভাইড করা হয়েছে। এখানে ভলভোর মিররের সেট আপটা লক্ষ্য করুন, ওই সামনে একটা আছে আর এখানে একটা রয়েছে, তিনটে মিরর দেওয়া রয়েছে। একটা হচ্ছে সামনে দেখার জন্য, একটা হচ্ছে পিছনে, আর দুটোই পিছনে কিন্তু একটু সামনে আর একটা দূরে, যাতে ড্রাইভার সাহেবের ভিউয়ের জন্য কোনো রকম অসুবিধা না হয়। কমপ্লিট সেফটি অ্যান্ড সিকিউরিটি। সকাল 8:20, এবার কোলাঘাট থেকে আমাদের বাস ছেড়ে দেবে, আর এসপ্ল্যানেড থেকে মাঝখানেই একটাই স্টপেজ, সেটা হচ্ছে এই কোলাঘাট, এরপর সোজা দীঘা। সকালের জলখাবার শেষ, এবার আমরা দীঘার পথে। কোলাঘাট থেকে বাসটি NH16 ছেড়ে বাঁদিকে NH116 ধরবে, যা সরাসরি আমাদের নন্দকুমার হয়ে দীঘার দিকে নিয়ে যাবে। এই রাস্তাটা বেশ মসৃণ। বাস এখন এসে দাঁড়িয়েছে চাউলখোলায়। এখানে বাসের অধিকাংশ যাত্রী নেমে গেলেন, তাদের গন্তব্য হয়তো মন্দারমণি। বন্ধুরা, ওই দেখুন আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে দীঘার বিখ্যাত প্রবেশদ্বার, যা দীঘা গেট। এই গেটটা দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে, মনে হয় সমুদ্র আর বেশি দূরে নয়। এই গেট পেরিয়ে যাওয়ার মানেই আপনারা দীঘা ভ্রমণ আনুষ্ঠানিকভাবে শুরু করে ফেললেন। সকাল 11:30 পৌঁছে গেছি এই দীঘার NBSTC বাস স্ট্যান্ডে। আর সত্যি কথা বলতে কি, এই বাস পরিষেবা আমার বেশ ভালো লেগেছে। সময় মতো বাস ছেড়েছে এবং ড্রাইভিং খুব স্মুথ ছিল, বেশ জার্নিটা আরামদায়ক ছিল। যারা খুব কম পয়সায় একটু আরামদায়কভাবে এই দীঘা আসতে চান, তাদের জন্য এই অপশানটা কিন্তু দি বেস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার এই দিনের দিন দীঘা ঘুরতে আসার কারণটা কি? কারণ একটা নয়, দুটো নয়, বেশ কয়েকটা রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই দীঘার হোটেলের ভাড়া। আগে যে হোটেলগুলো আপনার মোটামুটি 500 টাকা 1000 টাকা ছিল, সেইগুলো প্রায় নানা করে হলেও 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। তো প্রশাসন এর জন্য ব্যবস্থা নিয়েছে, কিন্তু তার ফলে কি হয়েছে, যে হোটেলটার ভাড়া আপনার 500 টাকা ছিল, সেই হোটেলটা 1500 টাকার কিন্তু রেট চার্টটা হোটেলে ঝোলানো আছে। তাহলে কি হলো, এখানে যে সিজন আর অফ সিজনের যে ব্যাপারটা ছিল, যে অফ সিজনে এটা 500 টাকা এবং সিজনে সেটা
1,500 টাকা কি 2,000 টাকা, সেই ব্যাপারটা কিন্তু রইলো না। আর একটা ব্যাপার হচ্ছে যে টোটোর ভাড়া নানা করে হলেও 20 টাকার টোটো এখন প্রায় 100 টাকা, 150 টাকা, 200 টাকা যেমন ইচ্ছা হাঁকছে। এবং ইভেন এমনকি আপনি যদি যেতে অস্বীকার করেন তাহলে কিন্তু কপালে জুটছে টিটকারি। তো এই সমস্ত কিছু কারণগুলোর জন্যে আমি দিনের দিন এসছি দীঘাতে এবং দিনের দিন ফিরে যাব। তো বাস জার্নিটা মোটামুটি চাউল খোলা পর্যন্ত কমফোর্টেবল ছিল, কিন্তু চাউল খোলার পরে এক প্যাসেঞ্জার বমি করে দেয়। এবার সেই বমির গন্ধ কেবিনটাতে প্রায় মমো করতে থাকে, আর তার জন্য একটুখানি ডিসকমফোর্ট ফিল করেছি। আর এই দেখুন উল্টো রথের জন্য অলরেডি ব্যারিকেডিং করা হয়ে গেছে, যথেষ্ট পুলিশ কর্মী কিন্তু চোখে পড়লো। আর বাঁদিকে এদিকে হচ্ছে দীঘা স্টেশন। এখানে রয়েছে আপনার ব্যাগ আর জুতো জমা রাখার জন্য কাউন্টার, একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট। তার বিনিময়ে একটা ব্যাগের জন্য আর একটা জুতোর জন্য দুটো কুপন আমি পেয়ে গেছি। এখানে প্রবেশের জন্য এই একটা পথ এবং ঘুরে আবার ওদিক দিয়ে বেরোনোর জন্য বাইরের আলাদা পথ। আগে দীঘাতে যে ডিমান্ডটা ছিল পর্যটকদের যে সি ফেসিং হোটেল আমার লাগবে, এই মুহূর্তে জগন্নাথ ধাম এখানে উদ্বোধন হওয়ার পর পর্যটকদের মধ্যে একটা ক্রাইটেরিয়া বেড়ে গেছে, সেটা হচ্ছে আমার মন্দিরের পাশে এবং মন্দির ফেসিং হোটেল লাগবে। পুরী জগন্নাথ মন্দিরে আমাদের যেমন ক্যামেরার ব্যবহারে নিষেধাজ্ঞা আছে, দীঘা জগন্নাথ মন্দিরে কিন্তু আপনি মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ফটো ক্লিক করতে পারবেন, এক্সেপ্ট আপনার শুধুমাত্র মন্দিরের ভেতর ছাড়া। খুব ভালোভাবে দর্শন সারলাম এবং বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে এই যে ক্লক রুম আছে, এখান থেকে আমি কালেক্ট করে নিয়েছি আমার ব্যাগ আর জুতো। আর এই যে ক্লক রুমটা, এটা আপনার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা আছে, তারপর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ, এবং 3টে থেকে রাত 8টা পর্যন্ত আবার এটা সার্ভিস অ্যাভেলেবেল থাকে। বেশ কিছুক্ষণ মন্দিরে সময় কাটাবার পর আমি চলে এসেছি সমুদ্রের ধারে। সকাল থেকে অনেক ছোটাছুটি হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, মন্দির দর্শন হয়েছে। এবার আমি চলে এসেছি এই সোনার বাংলা রেস্টুরেন্টে। এখানে অর্ডার দিয়েছি একটা ভেজ থালি আর একটা অমলেট। এটা হচ্ছে রিসেপশন ডেস্ক। আর আমি আসার পরে এসিগুলো চালিয়ে দিলেন। এমনিতে আমি বিরিয়ানির ভক্ত নই, কিন্তু অনেকদিন পরে ইচ্ছা হচ্ছিল একটুখানি বিরিয়ানি খাই। তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে বিরিয়ানি হবে কি না, বলে না বিরিয়ানি হবে না, আপনি আমাদের না ঘি লাগবে না, ঘি খাই না। তো দাদা বললেন যে না আপনি ভাতের থালি নিন, ভালো হবে। খাবারে কী কী আছে আপনার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আছে ভাত, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আছে আলু ভাজা, আছে পেঁয়াজ শসা গাজর দিয়ে একটা স্যালাড, আছে একটা লেবুর টুকরো, ডাল, এটা দেখে মনে হচ্ছে শুক্তো, আর এটা একটা পোস্তর তরকারি, আলু পোস্ত আছে। আচ্ছা, এটা মিক্স সবজি, ডাল আর এটা আলু পোস্ত। চলে এসেছি আমার ডিম ভাজা,
আর একটা দাদা যে কথাটা জানতাম না, সেটা হচ্ছে যে এই ভাত, সবজি, ডাল এগুলো কিন্তু পেট পূরণ, মানে যত খুশি নেওয়া যাবে তত খুশি আপনি খেতে পারবেন। আচ্ছা, এরপরে চলে এসছে চাটনি আর এদিকে পাঁপড়। আচ্ছা, এখানে লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চের স্বাদ কিন্তু খুব ভালো ছিল। আমার পোস্ত আমার অতটা ভালো লাগে না, কিন্তু স্যুপ যেটা ছিল আমি দ্বিতীয়বার আবার চেয়েছিলাম, এবং সামান্য ভাতও আমি নিয়েছিলাম। সাধারণত আমার একবার যা ভাত দেয় তাতেই হয়ে যায়, কিন্তু স্বাদটা বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি দ্বিতীয়বার চেয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে হোটেল অমৃতা, আর এর ইন হাউস রেস্টুরেন্ট হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট। আর এখানে আমি জিজ্ঞাসা করলাম যে এনাদের হোটেলের রেটটা কী আছে, তো এনারা বললেন যে এই সময়কার রেট হচ্ছে এসি হোটেল 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে পড়ছে। আচ্ছা, এবার আমি কিছু বক্তব্য রাখছি এখানকার যারা অসাধু টোটো ব্যবসায়ী রয়েছেন বা অসাধু হোটেল ব্যবসায়ীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। বেশ কিছু বছর আগে, মানে দোলের সময় একটা হেডলাইন দেখেছিলাম খবরের কাগজে, জনশূন্য দীঘা, মানে ঠিক দোলের উৎসবের সময় যেখানে জনসমুদ্র দীঘা হয় সেখানে, এবং তখন একটা রই রই গেল গেল রব উঠে গিয়েছিল। তো সুতরাং আপনারা একটু বেটার করুন, আপনারা মানুষদের ভালোবেসে আপনারা পরিষেবা দিন, ভালোবেসে পয়সা চেয়ে নিন। আপনার যে টোটো ভাড়াটা 20 টাকা, সেটা আপনারা 100 টাকা চাইছেন, 150 টাকা চাইছেন, না দিলে কটূক্তি করছেন, এছাড়া হোটেলে উল্টোপাল্টা দাম নিচ্ছেন। যদিও আমি ওই হোটেল অমৃতাতে খেলাম, বেশ ভালোই খেলাম, দামও বেশি নিল না, দাম আপনার নিল 140 টাকা। ভেজ থালি হচ্ছে 100 টাকা, আর ডিমের অমলেট নিয়েছিলাম, ডবল ডিমের অমলেট 40 টাকা নিয়েছি, 140 টাকা। এবং দুর্দান্ত খাবার, এবং খাবার আনলিমিটেড, আপনি যত খুশি নিতে পারেন। তো আমি তো সেরকম কিছু দেখলাম না, কিন্তু বেশ কিছু ইনসিডেন্ট এরকম আসছে। তো এগুলোকে একটু রেকটিফাই করুন, নাহলে চেষ্টা করুন না যে পুরীর পুরো ফ্লোটাকে এখানে যাতে নিয়ে আসতে পারেন, ওখানে যে ক্রেজটা ওটা যাতে দীঘাতে শিফট হতে পারে। তো সেটা না করে এরকম জুলুম করে আদায় করছেন, এটা তো খুব একটা ভালো জিনিস হচ্ছে কি। এবার ব্যক্তিগত আমার যদি রিভিউ বলেন, আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, যেটা আমি শুনেছিলাম যে খাবার দাবারের দামও অনেক বেড়ে গেছে, কিন্তু খাবার দাবার দেখলাম যে আমার সঙ্গে যেটা ঘটলো সেটা কিন্তু আপনার যেটা আগে ছিল সেইটাই। এবং এসি রুমের ভাড়া আজকে উল্টো রথের দিনের ভাড়া হচ্ছে 1800 টাকা কি 2000 টাকা, এটা মোটামুটি ঠিকই আছে। আর টোটো তো আমি চাপিনি, আমি যতটুকু ট্রাভেল করলাম ততটুকুই আপনার হচ্ছে পায়ে হেঁটে। এই ছিল আমার দীঘা ঝটিকা সফর। আর দীঘা শুধুমাত্র আপনার নর্থ বেঙ্গলের যে বাসগুলো আছে সেগুলোই না, দীঘা আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সঙ্গে ওয়েল কানেক্টেড। এই দেখুন কত বাস রয়েছে, এদিকে বাস, এদিকে দেখুন এদিকে বাস, এছাড়া এদিকে বাস, মুহুর্মুহু বাস এখানে ঢুকছে এবং মুহুর্মুহু বাস এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং দীঘা পৌঁছানোটা খুব একটা সমস্যার না। এছাড়া ট্রেন তো আছেই, ট্রেনটা এই মুহূর্তে একটু ডিলে চলছে, সেই জন্যে যদি সাউথ ইস্টার্ন রেলওয়ে এটাকে রেকটিফাই করে নেয় তাহলে রেলের তুলনায় কোনো রকম জিনিস হয় না। এবং যদি রেলের সংখ্যাটা যদি বাড়ে, কারণ অক্ষয় তৃতীয়াতে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মানুষের মধ্যে একটা দীঘা আসার ক্রেজ জেগে উঠেছে এবং প্রচণ্ড ভিড়। সেই জন্যে যদি রেলের সংখ্যাটা যদি বাড়ানো হয়, টাইম মতো যদি ট্রেনটা যদি চলে, তাহলে তো দুর্দান্ত ব্যাপার হয়ে যাবে। কেননা ধরুন আমি এই বাসে চাপলাম পৌনে 7টা এবং এখানে নামলাম 11:30। অ্যাকচুয়ালি 1 ঘন্টা যে লেট হয়েছে, 1 ঘন্টার লেটটা হয়েছে আমাদের প্যাসেঞ্জারদের কারণেই। কারণ একজন টয়লেট গেলেন, তারপরে একজন বমি করলেন, তার জন্য দাঁড়ালো, মানে বিভিন্ন কারণে আর কি এটা দেরি হয়েছে। এটা কিন্তু এনবিএসটিসির কোনো রকম ফল্ট না, আমাদের যারা প্যাসেঞ্জার ছিলেন তাদেরই কোনো রকম সমস্যার জন্য এই দেরিটা হয়েছে। তো ধরুন এই যে জার্নিটা প্রায় নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা। তো এই 4 ঘন্টা, আর যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসের কথা যদি বলেন তাহলে ওটা 7টায় ছেড়ে মোটামুটি আপনার এখানে পৌঁছাচ্ছে 10:30। তার মানে খুব কম সময়, 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। এবং এটা খুব ইজি। বাসে যেমন বসে থাকতে হয়, বাসে আপনি কোথাও আপনি টয়লেট যেতে গেলে বাস দাঁড় করাতে হবে, বা কোনো রকম ভেন্ডার উঠছে না, মানে পার্টিকুলার একটা জায়গাতেই দাঁড়াবে। তো ট্রেনের ব্যাপারটা সেরকম না, ট্রেনে আপনার ওয়াশরুম আছে, জল আছে, বসার জায়গা আছে, ভেন্ডার আসছে মুহুর্মুহু,
তো সুতরাং ট্রেনের যাত্রা তো সর্বদা একটা আনন্দময় যাত্রা হয়েই থাকে। সকাল থেকে ব্লগ বানাতে বানাতে আজকের ওয়েদার আপডেটটা দিতেই ভুলে গেছি। অ্যাকচুয়ালি আজকের যে ওয়েদার, গত শুক্রবারে আমি যে পুরী গিয়েছিলাম সোজা রথে, সে ঠিক সেম ওয়েদার আর কি। তো সেখানে হালকা সামান্য ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিলো, মানে পুষ্প বৃষ্টির মতো সামান্য একটু বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখানে বৃষ্টিটা নেই, কিন্তু মেঘলাচ্ছন্ন ওয়েদার, বেশ সুন্দর ওয়েদার, টেম্পারেচার নেই, মনোরম ওয়েদার। দাদা আপনার কি নাম? ফজলুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি এসপ্ল্যানেড ডিপো থেকে উঠলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ধরুন রেড বাস থেকে কেউ কোনো বাস বুক করলো, এই বাসটা বুক করলো, এর হচ্ছে আপনার দীঘা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, হ্যাঁ। কেউ ধরুন মন্দারমণি গেছে বা তাজপুর গেছে, সে আপনার উঠবে চাউলখোলা থেকে, আচ্ছা। তাহলে সে কীভাবে করবে? সে তার কাছে, সে যদি রেড বাসে কাটে ভালো কথা, বা অনলাইনে যদি কাটে সেটাও ঠিক আছে। তো আমাদের কন্ট্রাক্টরের নাম্বার তার কাছে থাকে। আপনি রেড বাসে যদি কাটেন তো কন্ট্রাক্টরের নাম্বার চলে আসবে, তো সেই নাম্বারে ফোন করে যে বলে দিবেন যে আমি চাউলখোলায় উঠবো বা কাঁথিতে উঠবো না দীঘায় উঠবো, সেটা আপনাকে বলে দিতে হবে। তো বন্ধুরা, এই ব্লগটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।